ধন্যবাদ। শুভেচ্ছা অনেক। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আপনি যুক্ত হয়ে সময় দিচ্ছেন। যেই খবরটি নিয়ে খুব আলোচনা হচ্ছে, বাংলাদেশের গণমাধ্যমে এসেছে যে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, এটি মোদি সরকারের সিদ্ধান্ত। আ মানে বিষয়টি একটু আরেকটু বিশ্লেষণ করবেন। আসলে মোদি সরকারের সিদ্ধান্তটা কেমন? বা সুনির্দিষ্টভাবে কি? বহু পুরনো সিদ্ধান্ত। বাংলাদেশের মানুষের স্মৃতিশক্তি দুর্বল। হুম, কারণ যখন মনে আছে হাদি হত্যার পরে বাংলাদেশ একটা কড়া বার্তা এবং পাঠিয়েছিল ভারত সরকারের কাছে, পররাষ্ট্র মন্ত্রী তখন একটা লিখিত জবাব দিয়েছিল। লিখিত জবাবে বলা আছে শেখ হাসিনা আমাদের এখানে আছেন, হুম। কিন্তু তাকে আমরা কোনো রাজনীতি করতে দিই না। এটা ভারত সরকারের ঘোষিত নীতি। আমি বলছি সেই হাদি হত্যার সময়কার। এখন তখনকার তো ফলে অনেক স্মৃতিশক্তি অনেকের দুর্বল। অনেকে ভাবছেন কিন্তু গোটা যে রিপোর্টটা, এটা তো কোনো পার্লামেন্টে আলোচনা হয়নি। এটা অনেকের ভুল ধারণা। পার্লামেন্টে কোনো আলোচনাই চলছে না, কারণ বিরোধীদের হাঙ্গামার কারণে বন্ধ হয়ে যায়, স্থগিত হয়ে যায়। কিন্তু যেটা হয় যে ভারতের পার্লামেন্টে বিভিন্ন মন্ত্রণালয় তাদের স্ট্যান্ডিং কমিটির যে রিপোর্ট সেগুলো জমা পড়ে একের পর এক। তাতে তারা যে রিপোর্ট দিয়েছিলেন তাতে সরকার কি ব্যবস্থা নিলেন সেটা তখন অ্যাকশন টেকেন রিপোর্ট হিসেবে জমা দেন। এই দিনের ঘটনায় যেটা ঘটেছিল, ইনফ্যাক্ট আমি সেই রিপোর্টটা তো পেয়েছি এবং পুরোটাই পড়েছি। তাতে একটা অংশ আছে শেখ হাসিনা প্রসঙ্গ, হুম। বাকিটা ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় রিপোর্ট। তাতে বলা আছে, সে কথা পরিষ্কার কথায়, এ ব্যাপারে সর্বসম্মতি ভারতের সকলেই, শেখ হাসিনাকে প্রত্যার্পণ করা যাবে না। কারণ এটা ভারত সরকারের সিভিলাইজেশন, একটা এক ধরনের সংস্কৃতি। কেউ বিপদে পড়লে তাকে আশ্রয় দেয়। প্রত্যর্পণ করা এটা যাবে না। মানে একদম না, সুনির্দিষ্টভাবে না, না। না, 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 কারণ হচ্ছে একেবারেই আমি না। দেখছিলাম যে মানে আমি যে খবরগুলো পড়ছিলাম যে ৩০ শে জুলাই সংসদীয় কমিটি তাদের প্রতিবেদন লোকসভায় উপস্থাপন করেন। আমি মানে সংবাদপত্র থেকেই বলছি যে এই প্রতিবেদন পররাষ্ট্র বিষয়ক কমিটির মানে ৯ম প্রতিবেদনের সুপারিশ ও পর্যবেক্ষণের ভিত্তিতে সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরা হয়েছে। এখানে বলা হচ্ছে যে মানে শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়ে ঢাকার অনুরোধ সেগুলো বিবেচনা করা হচ্ছে। এখনো এরকম একটা পর্যায়ে দেখছিলাম। কিন্তু গতকাল না, এইটা তো এটাও ঘোষিত নীতি। বিবেচনা করা হবে না, ওটাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে তা তো না, মানে বিবেচনা তো করাই প্রত্যর্পণ করা হচ্ছে। হবে না এটি যে বলছেন আপনি? না, না, ভারত সরকার একটা, আর একটা হচ্ছে সংসদরা কি বলছেন। হুম, ভারত সরকার বলছেন আমরা বিবেচনা করছি, পর্যালোচনা করছি আইনি বিচার বিভাগীয় পদ্ধতি অনুসারে, কিন্তু সংসদীয় কমিটি বলছেন হুম। যে ভারতের যে সিভিলাইজেশন, যে সংস্কৃতি, সংস্কৃতি সভ্যতাগত যে সংস্কৃতি, তাতে কেউ বিপদে পড়লে আমরা কখনোই তাকে কোনো যেন বিপদে না ফেলি, মানে তার প্রাণ সংশয় আছে এমন যেন না হয়, সে বিষয়টা বিবেচনা করা উচিত সরকারের। সরকার বলেছেন আমরা সেটা বিবেচনা করছি, এবং একই সঙ্গে বলেছেন যে তার প্রত্যাবর্তন বিষয়টা খতিয়ে দিচ্ছি। একই সঙ্গে বলেছেন যে তিনি সেখান থেকে রাজনীতি করছেন না। কিন্তু শেখ হাসিনা, এখানে আওয়ামী লীগের কোনো দপ্তর নেই ভারতে, কিন্তু শেখ হাসিনা রাজনৈতিক নেতা নেত্রীর সঙ্গে বৈঠক করে চলেছেন, গতকালও করেছেন, আগামী দিনেও করবেন, এবং তিনি সব প্রস্তুতিও নিচ্ছেন কিভাবে দেশে ফিরবেন। তিনি বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার একের পর এক দিয়ে চলেছেন। আরো ১২টা সাক্ষাৎকার প্রকাশিত হতে চলেছে। তার মধ্যে সর্বশেষ তো বোধহয় জানেন যে এপি প্রকাশিত হয়েছে। ভারতের প্রথম একটি ম্যাগাজিনে, আউটলুক ম্যাগাজিনে দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, এবং আগামী কয়েকদিনের মধ্যে আরো কয়েকটি জায়গায় প্রকাশিত। তার আগে তো জাপানের কিয়োটো প্রকাশ করেছে সংবাদ সংস্থা, এবং সাউথ চায়না মর্নিং পোস্ট এখনো প্রকাশিত হয়েছে কিনা জানি না। কিন্তু ব্লুমবার্গ সাক্ষাৎকার নিয়েছে, সেটাও প্রকাশিত হতে পারে। ফলে তিনি তো দেখুন, তিনি সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন, চলছে, এবং তিনি নেতা নেত্রীর সঙ্গে বৈঠক করছেন। তার যেটা স্বাভাবিক, যেটা করার কথা সেটাই করছেন। কিন্তু আমরা বলছি তিনি রাজনীতি করছেন। মানে আমাদের তাহলে কি ভারত এটা একটা সরকারের দ্বিচারিতা গঠিত না? মানে নীতি তিনি হলো, সবই করছেন, রাজনৈতিক নির্দেশনা দিচ্ছেন, কর্মসূচি দিচ্ছেন। রাজনীতি তিনি তো বলছেন না যে প্রকাশ্যে বেরিয়ে এসে যে সভা করছেন না তো প্রকাশ্যে, যে আজকে আমি এদের সঙ্গে মিটিং করলাম, করে এই সিদ্ধান্ত না, নিলাম। কিন্তু ঘরোয়া, ঘরের মধ্যে একটা বৈঠক কিন্তু হচ্ছে, তাতে রাজনীতির তো আমরা ঘরোয়া ভার্সনও সাংবাদিকরা আছে। কানাঘুষি। এখন রাজনীতির হ্যাঁ, মানে ঘরোয়া ভার্সন আমরা আছে, তাদেরকে ভার্চুয়াল ভার্সন আছে। ভার্চুয়াল কর্মীদের দিচ্ছেন। হুম, সেটা তো গণমাধ্যমকে তো এখন আটকানো যাবে না। সোশ্যাল সামাজিক গণমাধ্যমকে আটকাবেন কি করে? কে আটকাবে? তার সার্ভারটা কোথায়? ভারতের হাতে তো সার্ভার নেই যে ভারত সুইচ অফ করে দেবে আর বন্ধ হয়ে গেল সব। মোবাইল ফোন, যে মোবাইল ফোনগুলো বিদেশি যেসব কোম্পানি মোবাইল ফোন চালান, বিক্রি করেন, উৎপাদন করেন, তারা করতে পারেন বন্ধ। আমি জানি না তারাও পারেন কিনা জানি না।
আজকের দিনে কেউই করেন না। না, কিন্তু আর ভারতের ভারতের পক্ষে পক্ষে কোনো নির্দেশনাটা কি? বা গণমাধ্যমকে ভারতের বলা সম্ভব সিদ্ধান্তটা কি? নয়। গৌতম লাহিড়ী, আমার প্রশ্নটা এখানে যে ভারতের সিদ্ধান্ত শেখ এক, হাসিনা আ তাতে মানে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন না। এই পারবেন নার মধ্যে না, ভার্চুয়ালি করতে পারবেন, ঘরোয়া রাজনীতি করতে পারবেন, শুধুমাত্র মাঠে ময়দানে বেরিয়ে রাজনীতি করতে পারবেন না, তাই আমরা কি? তো বলছি রাজনীতি, ভারত সরকার তো বলছে রাজনীতি তিনি করছেনই না। কোথায় রাজনীতি করছেন? আপনারা রাজনীতি করছেন। আমরা তো বলছি রাজনীতি তো করছেন না। আওয়ামী লীগের কোনো পোস্টার টাঙিয়ে কিছু জানিয়ে মিটিং করছেন? এরকম তো কিছু না, করছেন না। কিন্তু আওয়ামী লীগ কর্মীদের কার নির্দেশনা ঘরে দিচ্ছেন। ও দরজা বন্ধ করে সেটা হ্যাঁ, কি করে সেখানে এখন কি করে আপনারা মনে করছেন আমরা সাংবাদিকরা খবর রাখার চেষ্টা করি, যারা ডাকাত করেন তাদেরকে আপনিও অনেকে ইন্টারভিউ নিয়েছেন, তাই না? ইন্টারভিউ নিয়েছেন, তারা কি বলছেন, কেমন দেখলেন শেখ হাসিনাকে, এমনও কথা শোনা যাচ্ছে। চমৎকার দেখেছেন, খাওয়া-দাওয়া হুম। করেছেন, কেমন আছো? ইত্যাদি সবই তো তারাই তো বলেছেন না, আপনাদের সাংবাদিকদের তো বলছেন। ফলে কিন্তু ঘরের মধ্যে কি আলোচনা হলো না হলো সেখানে তো আর কিছু সেরম কিছু তো প্রকাশ্যে শেখ হাসিনা কিছু বলছেন। শেখ হাসিনা তো প্রকাশ্যে বলছেন। শেখ হাসিনার কথাগুলো একদম সবাই শুনছি আমরা। তারপরেও বলছেন না। তিনি ফিরবেন, তিনি নির্দেশনা দিচ্ছেন। আ মানে ইন্টারভিউতে বলছেন। এটা তো ইন্টারভিউতে বলছেন। না, তিনি রয়টার্স দিয়ে শুরু করেছেন। এখন শেষ হবে ভারতের আরো ১৩ টা, আমি সর্বশেষ খবর জানি ১৩ টা সংবাদ তারা ইন্টারভিউ একের পর এক তো নিচ্ছেন। এই ইন্টারভিউটা কি ব্যক্তি শেখ হাসিনা হিসেবে দিচ্ছেন নাকি আওয়ামী লীগের সভাপতি হিসেবে দিচ্ছেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে দিচ্ছেন? তিনি তো আওয়ামী লীগের সভানেত্রী। সেই হিসেবেই দিচ্ছেন। তার তো তো সেটি একটা তো এভাবেই রাজনৈতিক দেওয়া হয়। পরিচিতির বহিঃপ্রকাশ ফরমার না? ফরমার প্রাইম মিনিস্টার বলে তো বলছেন অনেকে, রয়টার্স এ কিভাবে ছাপা হয়েছে, পরিচয় দেওয়া হয়েছে। এএফপি তে যেভাবে পরিচয় দেওয়া হয়েছে। ফরমার প্রাইম মিনিস্টার, তাই না? হুম। তার মানে আসলে ভারতের এই কথাটা একরকম মানে মুখের কথা, খুব মনের কথা না। লন্ডনে থাকাকালীন তারেক রহমান যা করেছিল তাই করছেন। হুম। লন্ডনে থাকাকালীন তিনি কি রাজনীতি করেননি? কিন্তু বিদেশ থেকে লন্ডনের তো এরকম করেছেন কোনো তো। নির্দেশনা ছিল না যে তিনি রাজনীতি করতে টিকিট পারবেন না। বিলি করেছেন, গুদাম করেছেন টিকিটের, সবই তো করেছেন লন্ডন থেকে, তাই না? হুম। কিন্তু তো তিনি যা করেছেন গৌতম লাহিড়ী, সেভাবে করেছেন। যুক্তরাজ্যের তো এমন কোনো নির্দেশনা ছিল না বা এমন কোনো অবস্থান ছিল না যে তারেক রহমান রাজনীতি করতে পারবেন না। না, তিনি তো আর তাহলে পুরনো ইতিহাস ঘেঁটে লাভ আছে কি? তিনি মুচলেকা দিয়ে গিয়েছিলেন রাজনীতি করবেন না। এটা তো দেশের কথা বলছেন। হ্যাঁ, দেশে কিন্তু সেটাই। যুক্তরাজ্য, কিন্তু আমি তো দেশের বলছি জন্য ভারতের অবস্থানের কথা। কিন্তু আওয়ামী লীগ তিনি শুনুন, তিনি তো ফ্রান্স বা ইতালির রাজনীতি করছিলেন না। তিনি বাংলাদেশের রাজনীতি করছিলেন। স্বাভাবিক, এটা এভাবেই করে থাকেন এরা সকলেই। এটা হচ্ছে আপত্তির কিছু নেই। কোনো আপত্তি করেনি তারেক রহমান নিয়ে। হুম, তো এখন আপত্তি তো আমি শুনিনি যে তারেক রহমান নিজে কোনো আপত্তি করেছেন। শেখ হাসিনা এভাবে কথা বলছেন। হ্যাঁ, তাদের দলের কিছু মন্ত্রী নেতা এসে মাঝে বলে গেছেন। কিন্তু তারা দেখেছেন হতাশ, বলে কোনো লাভ নেই। হুম। মানে কারণ এটাই হচ্ছে, ভারত তাহলে সরকার কি কোনো কনক্লুশনটা এটাই? গণমাধ্যমকে বলতে পারবে না, ভারত সরকার কোনো গণমাধ্যমকে বলতে পারবে না বাংলাদেশের সরকারের মতো। এখানে বলা হয় গণমাধ্যমকে চাপতে পারবেন না। এখানে ভারত সরকার বলতে পারবে না। না, মানে যে বাংলাদেশের এটি গণমাধ্যমের অবস্থা খারাপ সেটি। রয়টার্সকে বলবেন আপনি শেখ হাসিনা ইন্টারভিউ কেন নাকি নিয়েছেন, ধমকাবে? বা চাকরি খেয়ে দেবে রয়টার্সে, যেটা বাংলাদেশে ঘটছে। সেটা এখানে ঘটে। জি। ভারত তো এখানে মুক্ত স্বাধীন সকল ব্যাপার। জনাব গৌতম লাহিড়ী, একটুখানি বলি যে ভারতে মুক্ত স্বাধীন গণমাধ্যম, কিন্তু রিপোর্টার্স উইথআউট বর্ডারের যে রিপোর্টটা, তাতে কিন্তু বাংলাদেশের চেয়ে গণমাধ্যমের স্বাধীনতায় ভারতের অবস্থান পেছনে, পাকিস্তান, সেটা প্যালেস্টাইনের তো চেয়ে পেছনে ভারতের গণমাধ্যমের স্বাধীনতা। সেটা কি তাতেই এই অবস্থা। হুম, তাহলে এর চেয়ে উপরে উঠলে কি হতো? হুম, তাহলে তো শেখ হাসিনা সহ ইন্টারভিউ হতো বাংলাদেশের মধ্যে। হুম, মানে তাই না? এতেই যদি এত নিম্ন একটু থাকাকালীন, নিম্ন সূচকে থাকাকালীন এই হাল। হুম, হুম। নিম্ন মানে সূচকে অতএব মানে না থাকলে ভারতের গণমাধ্যম বাংলাদেশ যে পারে, ওপরে। বাংলাদেশের গণমাধ্যম পারে না, বিষয়টা এমন না। বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা খুবই খারাপ। আমি নিজেও গণমাধ্যমের কর্মী হিসেবে আমি না, জানি। বাংলাদেশের গণতন্ত্রে চাকরি চলে যাবে। হ্যাঁ। চাকরি চলে যাবে। আপনি কালকে ভারতের দীনেশ ত্রিবেদী সার্জেই গৌড়ের সঙ্গে বৈঠক করেছেন। ১ম সারির সংবাদপত্রগুলো খবর ছাপতে ভয় পেয়েছে। হুম। অথচ সেই সম্পাদকরা তারা দাবি করেন তারা নিরপেক্ষ সাংবাদিকতায় বিশ্বাস করেন। কেন মানে ছাপলেন? এরকম ধরেন ইউএনবির আপনারাও অনেক খবর কিছু তো। সংবাদ প্রকাশ করেন না বা করলেও পার্সিয়াল করেন। সেই সেটা আলোচনাটা অবশ্য আপত্তিকর। আজকের না। সেটা আপনি বলছেন যে সেটা তো নিশ্চয়ই সবকিছু, একটা গণমাধ্যমের তাদের স্বাধীনতা আছে, সম্পাদকীয় নীতি আছে, সব বুঝলাম। কিন্তু একটা ঘটনা যেটা ঘটেছে আপনাদের এজেন্সির থেকে আমরা জানলাম, তাই না? আপনাদের ইউএনবি খবর করেছে ছবি সহ যে দীনেশ ত্রিবেদী হাই কমিশনের সঙ্গে সার্জেই গৌড়ের বৈঠক হয়েছে একটা। কিন্তু কোথাও মানে দু একটা ছেপেছে, হুম, কেউ ছাপেনি যেমন না, ছেপেছে দু একজন, হুম, সবাই নয়। হুম, হুম।
যে এই প্রসঙ্গটা নিয়েও আসবো, খুব বিস্তারিত আলোচনা হয় নাই। তবে ওই যে গণমাধ্যমের স্বাধীনতা সূচকের কথা বলছিলাম, ২০২৬ রিপোর্ট, বাংলাদেশের অবস্থান ১৫২তম, খুবই নিচের দিকে। ভারতের অবস্থান আরও নিচে, ১৫৭তম। এবারে আসি যে মানে ২টো বিষয় নিয়ে কথা বলছি একই সাথে। শেখ হাসিনার প্রত্যর্পণ আর শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন কিনা। তাহলে মানে আমি যদি কনক্লুশন টানি, যেমন চলছে শেখ হাসিনা যেভাবে রাজনৈতিক নির্দেশনা, কথাবার্তা, নেতাকর্মীদের সাথে কথা বলছেন, তেমনই চলবে। কোনো পরিবর্তন হবে না। কিন্তু ভারত সরকারকে জিজ্ঞেস করবেন, বলবেন যে এখানে আমরা রাজনীতি করতে দিচ্ছি। আমি একটু শুনি নাই, লাইনটা মিস করেছি। বলছি যেটা শেখ হাসিনা করে চলেছেন হুম, সেটা করে যাবেন, আচ্ছা। তাতে তো ভারত সরকার তো বাধা দেয়নি। হুম, কিন্তু ভারত সরকারকে আপনি যদি জিজ্ঞেস করেন এগুলো হচ্ছে কেন, বলবে কই রাজনীতি তো করতে দিইনি। আচ্ছা। মানে না, মুখে বলবে না, কিন্তু ভেতর, ভেতর যা হচ্ছে তাই হবে। মুখে শুধু বলা হবে না। না, মুখে তো এটাই বলবে, মুখে তো এটাই বলবে আমরা তো রাজনীতি করতে দিইনি। তিনি কোথায় রাজনীতি করছেন আমরা তো জানি না। তা আপনারা জানেন, আমরা তো জানি রাজনীতি করছেন। এটাকে কি বলে তাহলে? আপনারা রাজনীতি এটাকে তো কি করছেন বলছেন? না। মানে ধরেন আপনিও দীর্ঘদিন আপনার সাংবাদিকতার অভিজ্ঞতা, আপনি অনেক মানে অভিজ্ঞ সাংবাদিক, জ্ঞানী সাংবাদিক। আপনার দেশি-বিদেশি অভিজ্ঞতা আছে। ফলে আপনার অভিজ্ঞতা থেকে কি বলে এটা? আসলে কি এটা রাজনীতি না? যে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া, তার কর্মসূচি ঘোষণা করা, এগুলো আসলে কি? ওই গেরিলা পদ্ধতিতে রাজনীতি করা, হুম, ফ্যাসিস্ট রাজত্বে যেভাবে রাজনীতি করতে হয় সেভাবে করছে। আচ্ছা, মানে করছেন রাজনীতি এবং তাতে ভারতের আগের কোনো সময় আপত্তি নেই। যেভাবে দেখে করতো, লুকিয়ে করতো, তাই না, প্রকাশ্যে করতে পারতো না। হুম। তাহলে কি ভারতের বিষয়টা এরকম যে প্রকাশ্য রাজনীতি করতে পারবেন না, গোপনে করলে কোনো সমস্যা নাই। মানে এটা হচ্ছে ভারতের অবস্থান। না, গোপনে করছেন কোথায় সেটাই তো ভারত সরকার জানে না। ভারত সরকার বলছেন রাজনীতি তিনি করছেনই না, আপনারা এই যে আপনি বলছেন বললেন যে এটা তো তিনি সংবাদপত্রে ইন্টারভিউ দিচ্ছেন, নেতা কর্মীদের সঙ্গে ঘরোয়া বৈঠক করছেন। নির্দেশনা সেটা তো দিচ্ছেন। রাজনীতি করছেন নাকি তার পারিবারিক সুখ দুঃখের আলোচনা করছেন আমরা তো জানি না। মানে ভারত সরকার তো সেখানে উপস্থিত না। কিন্তু শেখ হাসিনা তিনি তো বন্দী নন, হুম, কারাগারে বন্দী নন, হুম, হুম, তাই না, তিনি একজন মুক্ত নেত্রী। হুম, ফলে তিনি তার মতো করে তার যে করছেন, তার নিজেদের লোকেদের সঙ্গে, ছেলে মেয়েদের সঙ্গে কথা বলছেন, পারিবারিক লোকেদের সঙ্গে কথা বলছেন, নেতা নেত্রী যারা ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন বা বিদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। আর আর তিনি সোশ্যাল গণমাধ্যমের মাধ্যমে তিনি নেতা কর্মীদের যারা ঢাকায় বাংলাদেশে রয়েছেন তাদের সঙ্গে তিনি মাঝে মাঝে কথা বলছেন। কয়েকদিন আগেও তো বলেছেন। হুম, হুম। মানে দলকে সুসংগঠিত করছেন, নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন, কমিটি দিচ্ছেন, আ মানে সবই দিচ্ছেন, কিন্তু মানে ভারত সরকার সেটাকে রাজনৈতিক করা বলা বলতে প্রস্তুত না। কোন মানে কমিটি তো তিনি কিছু দেননি। তো কমিটি তো আওয়ামী লীগের কোন কমিটি তো হয়নি ছাত্রলীগের এখন। কমিটি হয়েছে। ছাত্রলীগের মাঝখানে কমিটি হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ সেগুলো চলছে। আচ্ছা, ছাত্রলীগ আপাতত চলছে আর হুম। দেখছি আর বিভিন্ন জেলায় কমিটি দেওয়া হচ্ছে। আচ্ছা, মোটামুটি ধরি মাছ নাছুই পানি টাইপের একটা অবস্থা মনে হচ্ছে, যে খুব প্রকাশ্যে বলা হচ্ছে না, কিন্তু আবার চলছে আরকি এরকম। মানে যা চলছিল তাই চলবে। এই হচ্ছে সামারি। আচ্ছা। আবার এবারে প্রত্যর্পণ বিষয়েও তাহলে কি ওটা যে মোটামুটি ভারত সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে প্রত্যর্পণটা হচ্ছে না, বা খুব শীঘ্রই তার কোনো ওই সম্ভাবনা নাই? মানে কূটনীতির ভাষার আড়ালে আমি বাংলা করে বলছি, হ্যাঁ, যেটা বুঝতে সুবিধা হয়, দেওয়া হবে না। এই কথাটা কূটনীতির ভাষার মারপ্যাঁচে রয়েছে। আপনি আচ্ছা। যদি প্রশ্ন করেন তার উত্তর হচ্ছে আমরা পর্যালোচনা হুম, করছি। হুম, হুম, আমরা তো বলিনি পর্যালোচনাটা ২০৬৭ তে শেষ হবে কিনা। হুম, সেটা তো টাইম লিমিট, এটা বরং আপনাদের প্রশ্ন করা উচিত। আচ্ছা এই পর্যালোচনাটা কবে শেষ হবে? হুম, আপনারা তো পর্যালোচনা করছেন, আইনি দিক দেখছেন, বিচার বিভাগীয় দিক দেখছেন, কবে এটা শেষ হবে? শেষ হচ্ছে না, তার জন্য দায়ী বাংলাদেশ সরকার। কারণ বাংলাদেশ সরকার কোনো কাগজপত্র দিচ্ছেন না। কিসের গোটা কাগজ? রায়টা আপনি পড়েছেন? যেটা ফাঁসির রায় হয়েছে আপনি পড়েছেন কখনো? না, কোনো পুরো রায় ওয়েবসাইটে পড়িনি। পেয়েছেন? কিন্তু গণমাধ্যমের খবরটা শুধু কেন পড়েছি। নেই? হ্যাঁ, কেন নেই? হুম, তাদের তো ইংরেজি বানান ভুল, আমি জানি, আমার কাছে আছে। হুম, তাদের তো ইংরেজি বানান ঠিক করে দেখেন। ওটা কারেক্ট করতে গিয়ে দিলে হাস্যাস্পদ হবে। এইজন্য দায়ী। এইজন্য প্রকাশই করছেন। হুম, হুম, ওই ৩-৪ লাইন প্রকাশিত হয়। যেরকম আপনাদের ৩-৪ লাইন ছাপা হয়েছে। শেখ হাসিনাকে রাজনীতি করতে দেওয়া হবে না। পুরোটা ছাপা হয়নি। কিন্তু পুরোটা তো প্রকাশ্যে ভারতের পার্লামেন্টে জমা পড়েছে। এটা ওপেন ডকুমেন্ট। এরকম নয় যে কোনো গোপন ডকুমেন্ট। এটা প্রায় ধরুন ২০০-২৫০ পাতার ডকুমেন্ট। তাতে বিভিন্ন ক্ষেত্রের যে বিষয়গুলো আছে সেগুলো তবুও দেখলাম একটা বাংলা কাগজ আজকে ছেপেছে বাংলাদেশে, যে ভারত বাংলাদেশের সম্পর্কের মূল ভিত্তি হলো ৭১-এর মুক্তিযুদ্ধ। অর্থাৎ সেই বঙ্গবন্ধুর সময়। সেই সময়ের ধারাবাহিকতা হবে বাংলাদেশ ভারত সম্পর্কে অন্যতম মাপকাঠি, যেটা রিপোর্টে রয়েছে, আপনাদের কাগজেও ছাপা হয়েছে, বাংলাদেশের কাগজে প্রথম শ্রেণীর কাগজে ছাপা হয়েছে।
আম অনেক আগে ছাত্র সাহস পায়নি একটু ওই 71-এর। হ্যাঁ, একটু সাউন্ড কম আসছে। এটা কি কোনো বাড়ানোর সুযোগ আছে? ও আচ্ছা, আচ্ছা। না, সরি। তাহলে কোনো কারণে আমি জানি না কেন কম আসছে। আচ্ছা। এটা কি মানে পাখার কোনো আওয়াজ আসছে? না, পাখার কোনো আওয়াজ আমি পাচ্ছি না যদিও। কিন্তু একটু মনে হচ্ছে কি একটু হালকা করে শোনা যাচ্ছে। আরেকটু ভালো শোনা যায় ও সাধারণত। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জানি না। আমি তাহলে একটু কাছে থেকে বলব কি? হ্যাঁ, আমি আপনি যদি মানে খুব মুভ না হেডফোনটা করেন আমার তাহলে মনে হয় আসলে ঠিক আমরা শুনতে পাবো। যদি মুভ না করে কথা বলেন হয়তো একটু কষ্ট হবে তারপরেও। তাহলে আ না, গৌতম না। বিহারী আবার একটু প্রসঙ্গে আসি যে উম আ এরপরে ওই যে ভারত-বাংলাদেশ সম্পর্কের কথা। আপনার সাথে যখন গত অনুষ্ঠানেও কথা হচ্ছিল, তখন আপনি খোলামেলায় বলছিলেন যে সম্পর্ক আসলে স্বাভাবিক হয়নি। যেটি ইউনূস সরকারের আমলে ছিল সেটি এখনো স্বাভাবিক হয়নি এবং সেটিও বাংলাদেশের কারণেই হয়নি বলে আপনি বলছিলেন। কি ভারতের পক্ষ থেকে আমি প্রশ্ন করছিলাম যে আমরা তো দেখেছি সম্পর্ক উন্নয়নের কথা বলা হয়েছে নির্বাচিত সরকার আসলে একটা বার্তাও দেখেছি জয়শঙ্কর আশা ইত্যাদি নানান রকম। আপনি বলছিলেন বাংলাদেশের কারণে হয়নি। কিন্তু তারপরে এবং তার কারণেই প্রশ্নটা ছিল যে ডাক্তার জাহিদকে এয়ারপোর্টে হয়রানি করা, আ পুশ ইন করা। তো এগুলো একটা বার্তা, একটা চাপ। আপনি এই বিষয়টা একদম আমাকে খুলে বলেছিলেন। তো এখন কি হলো? এখন আসলে সেরকম কিছু নাই, পুশ ইন হচ্ছে না। আবার অন্যদিকে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীকে নেবার ব্যাপারে দীনেশ ত্রিবেদী বললেন অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত। আবার নরেন্দ্র মোদী আপনার রিপোর্টেই পড়ছিলাম ভারতের প্রধানমন্ত্রী তিনি বিমস্টেক সম্মেলনে যোগ দিতে তাকে একরকম নজিরবিহীনভাবে তাকে আমন্ত্রণ জানাচ্ছেন। মানে এরকম বিশেষ একটা অ্যাপ্রোচ এইটা আবার কি হলো যে সম্পর্ক একটা বিশেষভাবে ভারতের উদ্যোগ দেখা যাচ্ছে? না, দেখুন পরিষ্কার কথা হচ্ছে যে ব্রিক্স একটা আন্তর্জাতিক মঞ্চ এবং সেই মঞ্চে ১১ টি রাষ্ট্র সেখানে তারা আসছেন। নিকটবর্তী প্রতিবেশী হিসেবে বাংলাদেশ, তার বাংলাদেশের যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান, কিন্তু তাকে আমন্ত্রণ জানানো হয়েছে তিনি বিমস্টেকের পৌরোহিত্য করেন বলে। ব্রিক্সের পৌরোহিত্য করেন নরেন্দ্র মোদী। আচ্ছা, একটা জিনিস ভেবে রাখা দরকার, নরেন্দ্র মোদীর প্রথম যেটা আমন্ত্রণ সেটা কিন্তু এখনো পড়ে আছে তারেক রহমানের টেবিলে। যেটা প্রথম তিনি নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছে প্রথম প্রধানমন্ত্রী গোটা বিশ্বের যিনি তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেটা হচ্ছিল প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। হুম, এখানে আমন্ত্রণটা হচ্ছে ব্রিক্সের সভাপতি আমন্ত্রণ জানিয়েছেন বিমস্টেকের সভাপতিকে। এবং শুনুন, ব্রিক্সের সভাপতি তো তিনিই হবেন যিনি প্রধানমন্ত্রী, আর বিমস্টেকের সভাপতি তিনিই হবেন যিনি প্রধানমন্ত্রী, যেমন আগে ইউনূস ছিলেন, হুম, তারও আগে শেখ হাসিনা। ফলে সেই কারণেই তাকে আমন্ত্রণ জানানোটা হচ্ছে, এটা আমাদের দিক থেকে বলতে পারি যে ভারতের দিক থেকে ভারত তো বলতে পারতো যে আমরা আমন্ত্রণ জানালেন না কেন। যদি না জানাতো তাহলে প্রশ্ন উঠতো যে কেন জানানো হলো না। ফলে সেই কারণে আমার মনে হচ্ছে যে এটা একটা মানে আহ, এটা একটা কূটনৈতিক শিষ্টাচার, যে শিষ্টাচারের কারণে ভারত এই আমন্ত্রণটা জানিয়েছে নিঃসন্দেহে। এবং সেটা আমার ধারণা সেটা তারেক রহমান সরকার এটা বিবেচনা করছেন। এবং সেপ্টেম্বরের ১১-১২-তে যে সম্মেলন দিল্লিতে হবে, শিখর সম্মেলন, যেখানে চীনের প্রেসিডেন্ট আসবেন, রাশিয়ার প্রেসিডেন্টের আসার কথা আছে, ইরানের প্রেসিডেন্ট আসছে। ফলে এরকম একটা বহুদেশীয় মঞ্চে আসলে ফলে সেটা কেবলমাত্র ভারতের আমন্ত্রণে আসছেন তা নয়, তিনি ব্রিক্স এর আমন্ত্রণে আসছেন। ফলে এটা এলে হয়তো তার দেশের ক্ষেত্রে একটা চাপ আছে আমি জানি, হুম। যে ওই ভারতের আমন্ত্রণে যাচ্ছেন মানে আবার কি ভারতের সঙ্গে সবকিছু বিক্রি করে দেবেন, এসব প্রশ্নের মুখে পড়তে হবে অনেক। সেই কারণে এখন জামায়াতের চাপ তো আছেই, কারণ জামায়াত একটা বড় শক্তিশালী ফোর্স, তাদের এতজন সাংসদ রয়েছেন, তারা নিয়মিত কথা বলছেন। ফলে তাদের একটা চাপ আছে, সেই কনস্টিটিউয়েন্সিটাও আছে, এই কনস্টিটিউয়েন্সিটা মানে ভারত বিরোধী কনস্টিটিউয়েন্সি, সেটাকেও ক্যাটার করা একরকমের। যে সে কারণে বহুদেশীয় মঞ্চে এলে সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে সে ধরনের কোনো অভিযোগ করাটা সমস্যা হবে আর কি। কিন্তু আমার ধারণা এটা যে কোনো প্রধানমন্ত্রীর পক্ষে একটা সৌভাগ্যের বিষয় বহুদেশীয় মঞ্চেতে হুম, উপস্থাপন মানে নিজেকে উপস্থিত করা, এবং সেখানে বহুবিধ অনেক রাষ্ট্রের নেতাদের সঙ্গে কথা বলার তিনি সুযোগ পাবেন ভারত ছাড়াও। হুম। তাহলে মানে সেই এই যে কারণে ধরেন ভেবেছি, এই প্রশ্নটা তো আপনাদের সাংবাদিকরাও করেছিলেন হাই কমিশনারকে, যে তিনি তখন উনি জবাব দিয়েছিলেন একটাই, জবাবটা হচ্ছে এটা আপনাদের প্রধানমন্ত্রী ঠিক করবেন, প্রেরোগেটিভটা প্রধানমন্ত্রীর। আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমরা অধীর হুম, আগ্রহে অপেক্ষা করছি হুম, তাকে অভ্যর্থনা জানানোর জন্য। কিন্তু এটা প্রধানমন্ত্রীর প্রেরোগেটিভ, তিনি সিদ্ধান্ত নেবেন, তিনি ব্রিক্স
বিমস্টেক সভাপতি হয়ে আসবেন নাকি না তিনি দ্বিপাক্ষিক সফরে আসবেন, আচ্ছা। এই সিদ্ধান্তটা হ্যাঁ, প্রধানমন্ত্রী। কিন্তু ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই বিষয়ে গত মাসে জুনের সম্ভবত ২০ তারিখ বা ১৯ তারিখে আ প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, বাংলাদেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি বলছিলেন যে, পরিবেশ সহায়ক হলে টেম্পারেচার ডাউন মানে উত্তাপ কমলে ভারতেও সফর করবেন প্রধানমন্ত্রী। আ তো মানে তারপরে যখন দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে, তারপরেও আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে, একটা ইরিটেশন তো কিছু, কিছু বিষয় নিয়ে আছেই। মানে সেই ইরিটেশন বা টেম্পারেচার এর যে জায়গাগুলোর কথা বলা হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে শেখ হাসিনার ভারতে অবস্থান করা। এবং সেখানে আপনি বলছিলেন যে কোনোই আসলে অবস্থান পরিবর্তন হয় নাই। আ তিনি যা করছেন তাই করবেন। তাকে প্রত্যর্পণের বিষয়েও আগেরই সেই অবস্থানেই আছে। তাহলে কি আসলে টেম্পারেচার ডাউন হবার মতো কিছু হয় নাই বা পরিস্থিতি সহায়ক হওয়ার মতো কিছু হচ্ছে কি? হচ্ছে কি? আপনার বিশ্লেষণ শুনি। বাংলাদেশ সরকার থার্মোমিটার এখনো খুঁজে পাননি। থার্মোমিটার খুঁজে পাননি, আমি জানি না টেম্পারেচার ডাউন। আমরা তো দেখুন, বলুন টেম্পারেচার বাড়ানোর জন্য কি করেছি? আমরা তো অভ্যর্থনা জানাচ্ছি, না, আপনারা আতর পুশব্যাক আবেদন করেছেন। জানাচ্ছি, আপনারা আতুর। ডাক্তার জায়েদকে এয়ারপোর্টে আমি হেনস্থা করেছেন। ডিজেল দিচ্ছি, প্রধানমন্ত্রীর আমি আমি উপদেষ্টা। আপনাকে গ্যাস দিচ্ছি, আমি আপনাকে বিদ্যুৎ দিচ্ছি, আমি আপনাকে কাঁচামরিচ দিচ্ছি, আমি সব আমরা আপনাকে কিনে পেঁয়াজ নিচ্ছি। মানে দিচ্ছি। আপনি বাংলাদেশ কি এগুলো কিনে দিয়েছেন? নিচ্ছে। আপনারা ব্যবসা আপনি করছেন। কি দিয়েছেন? না, আপনি কি দিয়েছেন? এগুলোর জঙ্গি বিনিময়ে ছাড়া তো টাকা কিছু দিচ্ছে, দেননি। মূল্য দিচ্ছে। ওই বিনামূল্যে জঙ্গিরা তো ঘুরে দিচ্ছেন না। বেড়াচ্ছে বাংলাদেশে। হ্যাঁ? এগুলো তো বিনামূল্যে দিচ্ছেন। এগুলো ব্যবসায়িক লেনদেন। তো না নিলেই পারেন, বলতে পারেন বিদ্যুৎ নেবো না, কাল থেকে তো অন্ধকার হয়ে যাবে, আপনি আর ভাষণ দিতে পারবেন না। আপনি তো দিতে পারবেন, বিদেশে না, আছেন, না, যারা না। আছে জামায়াতের আমিরা ভাষণ দিতে পারবেন আ বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে। হ্যাঁ। কোথায় ভাষণ দেবেন? কিন্তু তাই মানে না? এমন তো না যে আপনি এগুলো খুব আচ্ছা, কৃপা ডিজেল হচ্ছে। যদি এগুলোর না বিনিময়ে দেয় মানে কি এগুলো হবে? আপনাদের ব্যবসায়িক মানে ভারতের ব্যবসায়িক না, না, স্বার্থ সে আছে। তো বটেই। আরে পয়সা দিয়ে তো সবকিছু হয়, তাই না? টাকা পয়সার বিনিময়ে কি সব বাণিজ্য হয়? হুম, হয় কি? কারণ আমি দেবো, বাণিজ্য করবো অবশ্যই, সেটা ঠিক কথা। কিন্তু কাকে দেবো সেটাও তো একটা ব্যাপার। সবাইকে তো দিচ্ছি না। হুম, বাংলাদেশে দিয়েই চলেছি, হুম। তাই না? ভারতের একটা বিশাল অনেক ক্ষেত্রে বাজার। তো সব দিক আপনার থেকেই বহু ভারতের একটা দিকে বিশাল টাকাও বাজার বাংলাদেশ। টাকাও দেননি। টাকাও বকেয়া পড়ে আছে। টাকাও তো দেননি। এই যে ঝাড়খণ্ডের আদানির বিদ্যুৎ প্রকল্প থেকে তো বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিয়েছে। তিনি তো ব্যক্তিগতভাবে তিনি ব্যবসায়ী। তিনি তো ব্যবসা করবেন স্বাভাবিক। হুম। মানে তাহলে আসলে কি পরিবর্তন? মানে ওই যে আপনি বলছেন যে আপনাদের পক্ষ থেকে তো মানে ডাক্তার জাহেদকে ওইটা একটা বিশাল আলোচনার বিষয় ছিল। বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী পর্যাদার ব্যক্তি। তিনি একটা সরকারি সফরে গেলেন কিন্তু এরকম একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন বা আগের অনুষ্ঠানেও আপনার সাথে আলোচনা হচ্ছিল যে যেভাবে ভারত মানে অ্যাগ্রেসিভলি পুশ ব্যাক করছিল। সেখান থেকে ভারত তো আবার এখানে এসে পৌঁছালো। মানে এখন তো আবার খুব ভালো কথা বলছে, অধীর আগ্রহের কথা বলছে বা পুশ ব্যাকটাও করছে না এখন সেই সময়ে। আম এর জন্য কি কিছু হলো কিনা? ধরেন এর মধ্যে আবার ২ টো ঘটনা দেখলাম। দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকটাতে দেখলাম। আবার দেখলাম সার্জিও গোর যিনি ভারতেও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বটে। আর দক্ষিণ ও মধ্য এশীয় ট্রাম্পের বিশেষ দূত। তিনিও আমাদের দেশে আসলেন, পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন। আম প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন। আবার দুজনও সাক্ষাৎ করলেন, দীনেশ ত্রিবেদী এবং সার্জিও গোর। এগুলোর একটা প্রভাব কি মানে পড়ছে? না, এটা তো আমেরিকাকে আপনাদের জিজ্ঞেস করা উচিত। আপনারা ঢাকায় এসে হঠাৎ ভারতের হাই কমিশনের সঙ্গে দেখা করবেন কেন? কিন্তু আমি কিন্তু যে হোটেলে ছিলেন সেই হোটেলে সাক্ষাৎ হয়েছে না? তো হুম, তিনি কেন সাক্ষাৎ করলেন? তার যে গোলকে প্রশ্ন করার যদি সাহস থাকে বাংলাদেশে, ফজলুর রহমানের করা উচিত। তিনি জানতেন তো কার সঙ্গে হুম, হুম, সাক্ষাৎ হচ্ছে। না, তা তো না। আমেরিকাকে প্রশ্ন করার সাহস নেই বাংলাদেশে। এটা এতটা পারেন না। যুক্তরাষ্ট্র দুটোকেই প্রশ্ন করে। ওখানে আওয়ামী লীগের লোকেরা ডিম ছুড়বে, সেখানে প্রশ্ন করতে পারেন না, আপত্তি করতে পারেন না। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দিন, এটা দিতে পারেন না। এটা দেওয়া সম্ভব না। আপনি দিতে পারেন কোথায়? ভারতে। তাই ডিম না? তো বাংলাদেশেও ছুটছে। এগুলো ফলে ডিম ছোড়ার আর কি কড়া প্রতিবাদ দেবে? না, আমি বলছি যে সেজন্য ওগুলো তো আপনার আমেরিকা তো নিউ ইয়র্কেও তো ডিম ছুঁড়েছিল না, তাই না? সেগুলো তো আপনি তো যুক্তরাষ্ট্রে কাউকে তো চিঠি লেখেন যে কেন এরকম ঘটলো, অপমান করা হয়েছে, সেরকম তো বলেননি কিছু, তাই না? মুখ বিনিময় হজম করে, সেটা বড় না, আমি দেশ, বুঝছি। কিন্তু ভয় পায় ডিম না। ছোড়াটা আপনি ধরেন জানেন একটা যে তার তাদের যে দেশের গোল নেতাকর্মীদেরও বিভিন্ন সময় এরকম হয়। ডিম ছোড়াটা কি একটা কি মাইল্ড করবেন একটা ঢাকায় এসে, আর যে গোল ঢাকায় এসে কি করবেন সবটাই তো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তো জানে, তাই না? হুম। এবং সেদিনের বৈঠকের পর শুনলাম তো আবার নৈশভোজটাও হয়নি। কি খাবার পছন্দ হয়নি সার্জিকলের, না কি হয়েছে বলতে পারবো না। নৈশভোজটাও বাতিল হয়ে গেল। বলা যায় না, ওখানে হয়তো শুটকি-ফুটকি দিয়েছিলেন, তিনি অত খান না শুটকি। তো তিনি চলে গেছেন হয়তো অন্য জায়গায়, যে হোটেলে ফিরে গিয়ে খেয়েছেন, আবার কেউ নানা রকম রুটিও দিচ্ছে।
আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নাকি গোপন বৈঠক করেছেন হোটেলে। আমার কাছে এরকম কোনো সত্যতা নেই, কোনো প্রমাণ আমি জানি না। দীনেশ ত্রিবেদীও জানি, দীনেশ ত্রিবেদীর সঙ্গে তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন, এটাও আমি জানি। তিনি জানতে চেয়েছেন কোন দলের কি অবস্থা, মানুষ কি ভাবছে সেটাও জানতে চেয়েছেন। দীনেশ ত্রিবেদী যতটুকু বুঝেছেন তিনি এই তো কদিনের মধ্যে সেটাও তাকে অবহিত করেছেন। এবং দীনেশ ত্রিবেদীর বক্তব্য হচ্ছে যে তিনি সার্জেই বোস তার খুব ব্যক্তিগত বন্ধু, আজকে বলে না, বহু পুরনো বন্ধু। হুম। এবং তিনি ঢাকা আসার আগে সার্জেই গোরের সঙ্গে দেখা করে গেছেন। এবং তারপরে তো সার্জেই গোর এসে তাকে এখানে এসেও মর্নিং ব্রেকফাস্টে দাওয়াত দিলেন, তিনি এলেন, কথা হলো। সেখানে ইয়েও ছিলেন, ওই আমেরিকার যিনি রাষ্ট্রদূত তিনিও উপস্থিত ছিলেন হোটেলে। ফলে বেশ অনেকক্ষণ লম্বা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশ, আমেরিকা এবং ভারত মানে আর্থিক উন্নয়ন প্রসঙ্গে কিন্তু অনেক আলোচনা হয়েছে বলে আমি শুনেছি। হুম। মানে মানে এর কিভাবে আগে ভারতে ইকোনমিক্যালি ধরেন সেই 2+2 বৈঠকে সেখানেও বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এখন আবার বাংলাদেশে এসে মানে আগে ভারতে হয়েছে, এখন বাংলাদেশে এসে ভারত আর যুক্তরাষ্ট্রের এটা তো মধ্যে আপনাদের উচিত ট্রাম্পকে এক্ষুনি জিজ্ঞেস করা কেন এরকম করছে, এটা জিজ্ঞেস করা উচিত না ট্রাম্পকে। বা বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত কিন্তু হাতের কাছে আছে, তাকে জিজ্ঞেস করবেই হবে যে হঠাৎ কেন এসে এখানে এসে ভারতের কার সঙ্গে দেখা করছেন, ভারতের একজন হাই কমিশনার, তার এখানে ভূমিকা কি, তার সঙ্গে কেন দেখা করছেন। আচ্ছা, ইন্টারেস্টিং হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং আমি কিন্তু হুম। প্রশ্নটা করি যে এরকম শুনলাম যে সার্জেই গোর হাই কমিশনারের সঙ্গে দেখা করেছেন, হুম। হঠাৎ কি ব্যাপার, কেন দেখা করেছেন। ওরা বললেন আমরা তো জানি না দেখা করছি। আমি হুম। পরে জেনে খোঁজ নিয়ে পরে জানাবো। এই পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানে না কেন? নাকি আসলে জেনেও কিছু বলে না? মানে আসলে ব্যাপারটা কি? জানে না কেন জানি না কিছু? আসলে। মানে আপনার আগের এইটা তো প্রশ্নটাও ঠিক বুঝতেই আপনার পারি সাথে না। আমার কথা হয়েছিল ওই যে হাদি হত্যাকাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আপনি বলছিলেন আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞাসা করবেন। যেহেতু আপনার রেগুলার কথাবার্তা হয়। আপনি গেছেন, জিজ্ঞাসা করেছেন, সেই ক্লিপটাও আমি দেখেছি এবং তারপরে তারা বলেছেন এই বিষয়ে আমরা জানি না। জেনে জানানো হবে। এখনো বলছেন জানি না। মানে কিছুই যে জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়? সত্যি খুবই খারাপ অবস্থা। কি আর বলবো, বুঝতে পারছি না কি বলবো। মানে আচ্ছা, আবার প্রশ্ন করবো, পরের আচ্ছা। বার আবার প্রশ্ন করবো যে বলেছিলেন মানে জেনে আপনি বলছেন বলবেন কি জেনে আমরা কেন বলবেন। প্রশ্ন করি না আর আপনারা আসলে প্রশ্ন যেটা না, করেন আমি কিন্তু যেটা উত্তর পান না। বুঝেছি যে না, এটার একটা কূটনৈতিক ব্যাখ্যা আছে। কূটনৈতিক ব্যাখ্যাটা হচ্ছে সার্জেই গোরের এই প্রোগ্রামটা ঘোষিত প্রোগ্রাম ছিল না, এই দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করার। কিন্তু সবাই জানত। যার জন্য তিনি যতগুলো সাক্ষাৎ করেছেন সবগুলো টুইট করেছেন, কিন্তু দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎকারটা তিনি টুইট করেননি। সেজন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রী আমাদের বলছে কোনো তো রেকর্ড নেই বৈঠকটা হয়েছে, এটা বলছেন বাংলাদেশের মিডিয়া চেপেছে, হুম, তাদের এজেন্সি চেপেছে, যেটা বুঝলাম। কিন্তু আমাদের কাছে প্রমাণ কি যে তিনি চেপেছেন, তিনি কিছু বলেছেন, সার্জেই গৌর কোথাও তিনি বলেছেন টুইট, বা দীনেশ ত্রিবেদী টুইট করেছে, দুজনে কেউই করেননি। অথচ দুজনেই বৈঠক করেছে। কিন্তু আমি জানি, আমি আবার সরাসরি হাই কমিশনারকে একটা প্রশ্নও পাঠিয়েছি হুম। যে মনে হয় আপনাদের মিটিংটা খুব ভালো হয়েছে। উনি একটা স্মাইলি আমাকে পাঠিয়েছে, আর হুম। কিছু বলেনি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। কিছু মানে তার মানে ভেতরে আসলে কি হলো খুব বেশি জানবার কোনো কলকাতায় সুযোগ নাই। কলকাতায় গে কল- কলকাতায় গেছেন, তারপরে কলকাতায় গেছেন, এবং কলকাতা থেকে বোধহয় ব্যক্তিগত কাজে কলকাতায় গেছেন। মানে অনেকদিন চলে আসার পর অনেক কাল তার তো ওখানে নানা রকম একটা তার সংসার কি সব কলকাতায় ছিল, মানে সেসবের কিছু কাজে গেছেন, আবার বোধহয় আজকে রাতে বা কালকে সকালে আবার টাকা ফিরে যাবেন। আচ্ছা। মানে আমি ভেবেছিলাম যে তিনি বোধহয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলাপ আলোচনা করতে এসেছেন, হয়তো দিল্লি আসবেন, দিল্লি এসে দেখা হবে। কিন্তু আমি পরে খোঁজ নিয়ে জানলাম না, তিনি যদি পররাষ্ট্রমন্ত্রী বলল না, উনি তো দিল্লি আসেননি আর আমরাও ডাকিনি। উনি ওনার ব্যক্তিগত কাজে কলকাতায় গেছেন। আচ্ছা। আরেকটা প্রসঙ্গে একটু যাই। মানে ওই যে রেকর্ডের কথা বলছেন, যেখানে রেকর্ড আছে সেটা আপনারা মানে ভারত সরকার দেখছে না। ওই যে টুইট করে নাই বলে রেকর্ড নাই বলে জানে না। আর এখানে মানে আওয়ামী লীগের ক্ষেত্রে শেখ হাসিনার যাবতীয় রেকর্ড আছে অফিসিয়াল ফেসবুক পেইজে অনেক বক্তব্য আছে কিন্তু সেগুলো আবার ভারত সরকার দেখে না। ওটা ঘরোয়া বা ভার্চুয়াল বলে ওটা। মানে ভালো প্রশ্ন করেও কতটুকু জানা যায় সেটাই হচ্ছে মানে গণমাধ্যম কতটা উদ্ধার করতে পারছি আমরা সেটাই হচ্ছে একটা জায়গা। এখন একটু শুনি যে ভারত মানে শেখ হাসিনা যিনি ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে তিনি ফিরবেন, আগেও ফিরতে পারেন বলে আলোচনা হচ্ছে। সেখানে আসলে ভারতের অবস্থান কিছু আছে কিনা? যেমন শেখ হাসিনা যখন গেলেন, তখন বাংলাদেশ থেকে তাকে বাংলাদেশের মানে হেলিকপ্টার সেনাবাহিনীর বিমানে তিনি গেলেন, করে গেলেন তিনি সেখানে কিন্তু সামরিক বিমানে।
কিন্তু ভারত অ্যারেঞ্জমেন্ট ছিল। ভারত তাকে রিসিভ করলো বা তার সেই পুরো গ্রিন সিগন্যালেই সেখানে গেল। এখন আসলে ভারতের ভূমিকা কি হবে আসার ক্ষেত্রে যখন তিনি বলছেন ডিসেম্বরে ফিরবেন, আত্মসমর্পণ করবেন? সেটা তো ভারত সরকার আবার আপনার পরে কোনো একদিন আপনাদের ওখানে হেডলাইন হবে, চর্চা হবে, খুব আলোচনা হবে। সেটা হচ্ছে ভারত সরকার তো ঘোষিত সিদ্ধান্ত, তিনি যা চাইবেন সেটার ব্যবস্থা করে দেবেন। বলেছেন না তিনি আমাদের এখানে আছেন। এখন তিনি আমাদের নীতি হলো, তিনি এর আগে বলেছেন অফিসিয়াল ব্রিফিং এ। আমি বলছি কোনো মানে অফ দ্য রেকর্ড না। সেটা হচ্ছে তিনি যা চাইবেন সেটাতে ভারত সরকার সহায়তা করবে। এটা তো ঘোষিত নীতি ছিল। কিন্তু সেদিন এই প্রশ্নটা হওয়ার পরে পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র যে জবাব দিয়েছিলেন, জানি না আপনি দেখেছেন, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে আমরা তো আমাদের কাছে তো একটা বন্দি প্রত্যর্পণের রিকোয়েস্ট এসছে, আমরা যাই সিদ্ধান্ত নেবো সেটা সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবো। সেরকম তিনি বলেছেন। আচ্ছা, এই প্রশ্নটা সর্বশেষ ইন্টারভিউতে শেখ হাসিনাকে প্রশ্ন করেছিল এএফপি, যে আপনি তো বলছেন কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের এই জবাব দিয়েছে। তিনি বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয় তো স্বাভাবিক, তাদের পক্ষে তো সময় লাগবে এসব বিচার বিবেচনা করতে, এতটা তো প্রয়োজন নেই, কারণ এখন তো আমি নিজেই ঠিক করেছি যাব। হুম, বলে আর বৈশ্ব এক্সট্রাডিশনের কি প্রয়োজন, আমি তো নিজেই নিজেকে এক্সট্রাডাইট করছি ভারতে। হুম। এটা তিনি সর্বশেষ ইন্টারভিউতে বলেছেন। আগামী কাল পরশুর মধ্যে আরো কিছু বেরোবে, তাতে যদি কোনো লাইন চেঞ্জ হয় তখন জানাতে পারবো। আপাতত তারও ঘোষিত সিদ্ধান্ত হচ্ছে তিনি ডিসেম্বরে যাবেন। আচ্ছা, তাহলে কি কিভাবে বিষয়টা যাবেন সেটা এরকম অবশ্য যে বলবেন। স্বাভাবিকভাবে ভারতীয় যে মানে সাধারণ নাগরিকদের পরিবহনের কোনো বিমানে করে তিনি টিকিট কেটে তিনি বাংলাদেশে ঢুকে পড়বেন। এইরকমই? মানে এতই সিম্পল? আর সেটা তো যদি টিকিট কেটে দেয়ও, তিনি যদি গেলেন বিমানে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই বিমানে আবার বাংলাদেশ সরকারকে তো সেইভাবে তাকে গ্রহণ করতে হবে যে ওই ট্রাভেল ডকুমেন্টটাকে তারা অ্যাকসেপ্ট করবেন কি করবেন। সেটা নিশ্চয়ই যাওয়ার আগে একটা দুদেশের সরকারের মধ্যে আলাপ আলোচনা হবে। যেমন তিনি যখন ঢাকা ছেড়ে ভারতে এসেছিলেন তখন দুদেশের সর্বোচ্চ স্তরে, সেনাবাহিনীর সর্বোচ্চ স্তরে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছিল। এখানেও আমার মনে হয় ফেরার আগে তিনি যখন দেশে প্রত্যাবর্তন করবেন তখনও সেই ধরনের একটা আলাপ আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। এখন ভারতে তিনি আসলে ঠিক কি স্ট্যাটাসে আছেন? তিনি কি গৃহবন্দী অবস্থায় আছেন, আশ্রিত অবস্থায় আছেন নাকি অতিথি আর অবস্থায় আছেন? বন্দী তো কিছু নেই। যে কোনো সাবেক প্রধানমন্ত্রী, আমাদের দেশের সাবেক রাষ্ট্রপতিরা যেভাবে থাকেন ঘেরাটোপের মধ্যে, টপ লেভেল সিকিউরিটি, যেটাকে জেট প্লাস সিকিউরিটি বলা হয়, ২-৩ লেয়ারের সিকিউরিটি, সেইভাবে সবাই যেখানে আছেন। অন্য প্রধানমন্ত্রীরা যেভাবে, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এখন জীবিত বলতে একমাত্র দেবেগৌড়া, তিনি তারও একই ধরনের সিকিউরিটির ব্যবস্থা, চাইলে যখন তখন এবং তার কাছে যাওয়া যায় না, দেখা করা যায় না বিশেষ অনুমতি ছাড়া। প্রাক্তন ধরুন রাষ্ট্রপতি আছেন, আপনি যদি দেশে দেখে যান তিনি যে বাড়িটায় থাকেন তার আশেপাশে চতুর্দিকে সিকিউরিটি, আপনি যেতে পারবেন না, মনে হবে তাহলে কি সেই প্রাক্তন রাষ্ট্রপতি কি গৃহবন্দী, মানে সিকিউরিটির জালে গৃহবন্দী, সেটা হলে হতে পারে, কিন্তু তিনি তার বাকি স্বাভাবিক কাজকর্ম মানে সবই করছেন। তিনি কি বের হতে যেটা পারবেন? তিনি কি বের হতে পারবেন? তিনি তার কাজকর্ম করতে পারবেন? আমি মানে জানি না, তিনি বেরোনোর ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা হয়তো আছে, যে তার জীবনের, আপনাদের ওখানকার মহামান্য জঙ্গিরা ঘোষণা করেছেন তাকে হত্যা করবেন। তো সুতরাং সেই হিসেবে ভারত সরকারের থাকাকালীন তার যাতে প্রাণ সংশয় নেওয়া হয়, সেটা ভারত সরকারের নিরাপত্তা রক্ষীরা তাদের দেখছেন, তারা সর্বোচ্চ প্রোটোকল দিয়ে সেটা রেখেছে। হুম, কিন্তু তার সঙ্গে তো এখন পর্যন্ত প্রায় শখানেক নেতার দেখা হয়ে গেল, হুম, হুম। তাই না? তার মধ্যে ২-৪ জনকে তো ইন্টারভিউ আপনিও নিয়েছেন। জি। কিন্তু আরো তো গতকালও হয়েছে না, অনেক কাউন্সিলর ঢাকার, স্বরাষ্ট্রমন্ত্রী আবার এসেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী একটা লিস্ট করছেন কারা কারা যাবেন সঙ্গে, আর কোন কোন মিডিয়া যাবে, সেটা একটা লিস্ট হচ্ছে। সৌভাগ্যক্রমে আমি চেষ্টা করছি যাতে আমিও যেতে পারি। কোথায় যাবেন? মানে আমি আরেকটু মিস করে গেলাম কিনা। মানে কোথায় শেখ হাসিনা যেদিন যাবেন সেদিন যদি সঙ্গে মিডিয়া নিয়ে যাবেন আর কি, ফলে মিডিয়া হিসাবে আমিও সেই দলে থাকতে চাইছি। আচ্ছা, আমি আচ্ছা। আবেদন করেছি, আমিও যেতে চাই। আচ্ছা, আচ্ছা। জি, স্পষ্ট। তাহলে আমার একদম মতো আরো শেষ অনেকেই করেছেন। হ্যাঁ? আমার মতো প্রায় শখানেক সাংবাদিক করেছে, আচ্ছা। মানে তারা আমি তো পশ্চিমা, জি, ঠিক আছে শেষ যারা প্রশ্নে ইন্টারভিউ যাই। নিচ্ছে। আমার কিছু শুনতেও সমস্যা হচ্ছে মনে হয় সাউন্ডের কারণে। আমি জানি না দর্শকদের ভালো মতো শুনতে পাবেন কিনা। শেষ প্রশ্নে চলে যাই যে তাহলে আপনার বিশ্লেষণ কি? আপনি তার ইন্টারভিউ করেছেন, আপনি সরকারের সাথে কথা বলেন, পররাষ্ট্র মন্ত্রীর সাথে নিয়মিত আপনার অ্যাক্সেস আছে, কথা বলেন। ফলে সব মিলিয়ে বাংলাদেশের অবস্থানটাও আপনি দেখছেন। এখন আপনার বিশ্লেষণ কি? ডিসেম্বরে কি শেখ হাসিনা ফিরতে পারবেন দেশে? বা ফিরবেন? দেখুন, আমি তার ঘোষণার উপরই ভরসা করছি, তাই না? সেটাই একমাত্র সোর্স। কারণ তিনি যদি ফটো কার্ড আমি দেখতে পেলাম সোশ্যাল মিডিয়াতে এবং
বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, কর্পোরেশনে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে একসঙ্গে বেশ কয়েকজন দলীয় লোককে নিয়োগ দেওয়া হয়েছে। আপনি এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তো একটা দলীয় একটা রাজনৈতিক সরকার যখন আসে, তো তারা তো চাইতেই পারে যে তাদের যে নীতি আদর্শ সে অনুযায়ী প্রতিষ্ঠানগুলো চলবে। এখানে উদ্বেগ আপনি কেন প্রকাশ করছেন? আচ্ছা, এটার মস্ত বড় কারণ হচ্ছে যে আপনি ধরেন এই কর্পোরেশন গুলিতে আপনি আপনার দলের অর্গানাইজিং সেক্রেটারি, আপনার দলের যুগ্ম সেক্রেটারি বা হোয়াট এভার, এদেরকে আপনি দিয়ে দিচ্ছেন। ওকে, এইগুলি হলো অনেক টেকনিক্যাল জায়গা। এক একটা ধরেন কর্পোরেশনে 10-20টা করে কলকারখানা আছে। এখন আপনি আপনার যদি অর্গানাইজিং সেক্রেটারিকে দিয়ে দেন, সে কি এই কলকারখানা বা কর্পোরেশন চালাতে পারবে? এই ধরেন কর্পোরেশনে যে নোটিং গুলি হয়, যেভাবে আপনার ফাইলস গুলি মুভ করে, এরা কি কোনোদিন ফাইল টাইল চালিয়েছে? চালায় নাই। সো কোয়েশ্চেন ইজ, আপনি এখানে কি করবেন? এই যে যারা পলিটিক্স দেখেন, এখন আমাদের এখানে এক সময় ছিল যখন শিক্ষিত লোকরা পলিটিক্স করতো, এখন ওই সময় নাই। এখন পলিটিক্স করে যে আমি কিভাবে বড় লোক হব, কিভাবে আমি বিএমডব্লিউ কিনবো, মার্সিডিজ কিনবো। সো যার কাছে রিক্সায় উঠার পয়সা থাকে না, তারা গিয়ে পলিটিক্স করে এই পর্যায়ে যেতে চায়। সো আপনি যদি স্টুডেন্ট পলিটিক্সও আগে হতো না, শিক্ষিত ছেলেরা যারা খুব তাদের পিছে দৌড়াতো আগে, যে আসো তুমি এই জয়েন করো আমাদেরকে। এখন ধরেন আপনি ওদেরকে যদি দেন, তাহলে ওরা কি এই কর্পোরেশন গুলি চালাতে পারবে? যেখানে অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলের লোকগুলি সবসময় চালিয়েছে। ওনার আব্বার সময় তো এটা হয়নি, ওনার আম্মার সময় এটা হয় নাই। তো এই জিনিসটা তো হচ্ছে মানে একদম খুবই ডেঞ্জারাস লেভেলের পলিটিসাইজেশন। সিমিলারলি আপনি দেখেন, আপনি ইউনিভার্সিটিতে প্রফেসরদেরকে আপনি দেন, অফকোর্স আপনার লোককে দেন। হ্যাঁ, ইমাজউদ্দিন সাহেবের মতন যদি শিক্ষিত লোক থাকে, বানান ভাইস চ্যান্সেলর। মুনিরুজ্জামান আপনারই লোক, বানান, আমার তো সেখানে কোনো আপত্তি নাই। কিন্তু আপনি যাদেরকে দিচ্ছেন, ওদের কি এই লেভেল আছে ভাইস চ্যান্সেলর হোক? ওরা কি আজকে যদি সিঙ্গাপুরে বা থাইল্যান্ডে যায়, ওদেরকে তো লেকচারার হিসাবেই নেবে না তারা। দিস ইজ দ্য রিজন যে আমাদের আজকে ঢাকা ইউনিভার্সিটি, যেটা অক্সফোর্ড অফ দ্য ইস্ট ছিল, সেটা হয়ে গেছে এখন অক্সফোর্ড অফ দ্য ডাস্টবিন। আচ্ছা, আমি আপনার সঙ্গে একটু কুতর্ক করি, তাহলে হয়তো আলোচনাটা পাবলিক ভাববে। দেখুন, খুবই টেকনিক্যাল একটা মিনিস্ট্রি পানি সম্পদ মন্ত্রণালয়, খুবই টেকনিক্যাল একটা মিনিস্ট্রি আইসিটি মন্ত্রণালয় যেটা মানে প্রযুক্তি মন্ত্রণালয়, অথবা ধরেন ধর্ম মন্ত্রণালয়। এগুলো তো ওই বিষয়ে জ্ঞান না থাকলেও আমরা তো প্রচুর লোককে এই সমস্ত মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব করতে দেখছি। এমনকি আমি যদি বলি প্রধানমন্ত্রী নিজেও, উনি তো কখনো প্রধানমন্ত্রী ছিলেন না। তারপরে ধরেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি তো কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাননি, উনি তো আইনের লোক, আইনে পড়াশোনা করেছেন। তো এদের উপর যদি আপনি ভরসা করতে পারেন, তাহলে ওই কর্পোরেশন গুলোতে আপনি শীর্ষ পদে আপনি যদি একটা রাজনৈতিক লোককে দিয়ে, সে আর কিছু না বুঝুক, এই সরকারের রাজনীতিটা তো বুঝতে পারবে, তাহলে সেটা কি আপনি একদম মানে ভয়ঙ্কর খারাপ হয়ে যাবে? না, কিছু হবে না। কর্পোরেশন তো চালাবে যারা ওই মিল কল কারখানা চালাচ্ছে, জিএম টিএম ডিজিএম, তারা চালাবে। আমি ধরেন অর্গানাইজিং সেক্রেটারি বিএনপির, আমি চেয়ারম্যান, আমিও চালাবো কি? আমি বলে দেবো খালি যে প্রত্যেক মাসে আমার 10 কোটি টাকা দরকার, এটা আমাকে দিয়ে যাওয়া, বাকি তোমাদের যা ইচ্ছা করো। আর ফাইল নিয়ে আসবা, সই করে দেবো, চলবে তো। না চলার তো কিছু নাই। আপনার পানি, এই যে মন্ত্রণালয়ের কথা বললেন, হ্যাঁ, ভেরি টেকনিক্যাল, কিন্তু এইখানে তো মন্ত্রী সাহেব ওইভাবে চালাচ্ছেন না। এটা তো চালাচ্ছে আপনার যারা এক্সপার্টস আছে, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বা এরা। এখন যদি মন্ত্রী সাহেব সেখানে বেশি মাতবরি করতে চান, তাহলে চলবে না। পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, দিস আর ভেরি টেকনিক্যাল থিংস, ইউ সি, চলবে না। আপনি যদি না, এই যে টুকুরে দেশের না চলতেছে তো, আজকে গ্যাস নাই, কালকে তেল নাই, পরশুদিন অমুক নাই। এই যে শেখ হাসিনার সময় আমরা বিদ্যুৎ যে পেতাম,
এই বিদ্যুৎ কোথায় গেছে? এটা তো এমন না যে কেউ চুরি করে নিয়ে গেছে আমার বাসার থেকে। এই বিদ্যুৎ কোথায়? আমার এখানে তো লোডশেডিং ছিল না, গ্রামে পাওয়া যেত বিদ্যুৎ, এখন গ্রামে 2 ঘন্টা 3 ঘন্টার বেশি বিদ্যুৎ আসে না, থাকে না। কোথায় গেল? ওয়ের ইজ ইট? এটাই হলো আমার প্রশ্ন। আপনি বলবেন যে ওরা ওরা কি, ওরা কিচ্ছু না, আপনার মিসম্যানেজমেন্টের জন্য। আপনি আজকে দেখেন যে ধর এখন বলছেন যে 15-20 দিন লাগবে গ্যাস ঠিক হতে, মানুষ খাবে কি? আমি আজকে দেখতেছিলাম টেলিভিশনে চ্যানেলে যে ধানমন্ডিতে তারা নাস্তা টাস্তা কিনে নিয়ে যাচ্ছে আর খাচ্ছে, বিকজ রান্না করার কোনো স্কোপ নাই। এটা আমার আসে। বাসায় কি করতে হতো? আমি কিন্তু ধানমন্ডির আশপাশে থাকি। আমার এখানে আমি আপনার একটা এক্সপিরিয়েন্স বলি। আমি নিজে মাঝে মাঝে রান্নাঘরে যাই, আমি রান্না করি। তো দেশালের কাঠি জ্বালিয়ে গ্যাসটা খুলে আমি কাঠিটা দিয়ে ধরানোর চেষ্টা করতাম, দেশালের কাঠি হাতেই পড়ে গেল, আগুন আর ধরলো না। বাসটা এখন আমাকে আপনি একটা কথা বলেন তো দেখি, আপনাদের আইনজীবী, আপনি আইনের লোক, আমাকে একটা পরামর্শ দেন। আমি গত 2 মাস ধরে এরকম চলছে আমার, কিন্তু আমাকে কিন্তু গ্যাসের জন্য বিল দিতে হচ্ছে। তাহলে সরকারের কি উচিত হবে আমাকে গ্যাস না দিয়ে আমার কাছ থেকে বিল নেওয়াটা? না না, এইটাই তো হলো তফাৎ বিটুইন আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি অ্যান্ড এ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। ওইখানে আপনাকে রিবেট দিয়ে দেবে, কোনো কিছু করবে, এখানে তো এগুলি হবে না। এটা তো আমাদের ভাগ্য ভালো যে ওই রেটেই নিচ্ছে। আমি আমার একটা ছোট এক্সপিরিয়েন্স বলি। আমাদের এখানে প্রিপেড ইলেকট্রিক মিটার, জি জি, আমার এখানে তাই। হ্যাঁ, এইটা কন্ট্রোল করে কখন কত দাম বাড়ায় না বাড়ায় কিছুই জানি না, বিকজ কম্পিউটার দিয়ে ওরা কন্ট্রোল করে। এখন একটু আগে আমাকে ফোন করে বলা হলো যে কার্ডে টাকা ভরা হয়েছে কিন্তু ওই কার্ড মিটারে টাকা ভরতে পারতেছে না, কার্ড কাজ করছে না। কার্ড এখন গেছে ইলেকট্রিসিটি অফিসে, 400 টাকা লাগবে কার্ড আনতে। এর আগে জাস্ট লাস্ট উইক 2টা কার্ড করতে হয়েছে 800 টাকা দিয়ে। এইগুলি কি তামাশা না? এইগুলি তো লুট। এগুলি না, আমি ঠিক আছে দিচ্ছি, বাট ধরেন আরেকটা লোক, তাকে যদি আপনি বলেন যে সে মাসে 500 টাকার ইলেকট্রিসিটি খরচ করে, আর যদি 400 টাকা লাগে কার্ড চেঞ্জ করতে, তাহলে তার কি হবে? মানে গভর্নমেন্টের, শোনেন, গভর্নমেন্টের এই কোনো কিছু চিন্তা ভাবনা নাই জনগণ এর জন্য। গভর্নমেন্ট চিন্তাই করে না, একদমই চিন্তা করে না। এরা চিন্তা করে শুধু নিজেদের জন্য, নিজের লোকদেরকে প্রোভাইড করতে হবে সবখানে। বুঝছি, এটা চলছে, এটা চলবে। কাজে আপনার ইউনিভার্সিটি অক্সফোর্ড অফ দ্য ইস্ট হ্যাজ বিকাম অক্সফোর্ড অফ দ্য ডাস্টবিন হবে। আরো ইউনিভার্সিটি আপনার লোকজনের তো আপনার 500-র মধ্যে তো একটা আসে না, 500 ইউনিভার্সিটির মধ্যে আপনি নাই। আপনি আছেন কোথায়? আজকে ওই গোরের সাথে আলাপ হয়েছে যে আমেরিকানস উইল কাম এন্ড ইনভেস্ট, ওরা অনেক ইনভেস্টমেন্ট করতে চায়, প্রধানমন্ত্রীর সাথে আলাপ হয়েছে, কিছু না, $1 আসবে না। এইগুলি হলো নাইসিসিটিস। এখন প্রাইম মিনিস্টারকে কি বলবে? কালকে খলিলুর সাথে যে আলাপ করেছে, ওইগুলি আর আলাপ না করে ওনাকে বলেছে আমরা ইনভেস্টমেন্ট করতে চাই, অমুক করতে চাই। তো আপনার এয়ারপোর্টে ভিসা ছাড়া বলা আছে ইনভেস্টার্স ক্যান কাম উইদাউট ভিসা, এয়ারপোর্টে দেওয়া হবে। আমাকে ইনভেস্টার্সরা বলেছে, বিদেশি, বলে এয়ারপোর্টে ভিসা নিতে 2 ঘন্টা বসে থাকতে হয়, 2 আওয়ার্স লাগায় ভিসা দিতে। আপনি এটাকে ঠিক করেন না কেন? কোনো প্রবলেম নাই, আপনি বলে দেবেন অনলাইন, ভেরি সিম্পল প্রসেস, এটা করবেন, আপনার ফোনে থাকবে, আইসা এখানে দেখাবেন, সে আপনাকে স্ট্যাম্প করে দেবে, বলবে এতদিনের জন্য দিয়ে দেবেন, হয়ে গেল। 2 ঘন্টা বসবে কেন? আপনার যা ফিস দরকার ফিস নিয়ে নেন ক্যাশে, অসুবিধা নাই। আপনি আপনি এর জন্য কি বলবেন? এটা কি আসলে মানে তারা কাজটা পারে না, মানে অযোগ্য, নাকি তারা পারে কিন্তু করে না? সিস্টেমের প্রবলেম, ইটস এ সিস্টেমিক প্রবলেম। আপনি সিস্টেমগুলি ঠিক করে দেন, অটো সিস্টেমে চলবে। আর এখন তো ইটস ভেরি ইজি, টেকনোলজি আছে, তো আপনাকে এত কিছু তো করতে হবে না, একদম 2-3 মিনিটে ক্লিয়ার করেন। আপনাকে ইমিগ্রেশনে গিয়ে দাঁড়াবেন কেন? আপনি বাংলাদেশি, আপনি দেখাবেন আর ভিতরে ঢুকে যাবেন, আপনার তো কিছুই লাগবে না। সো এই জিনিসগুলি সিস্টেমের প্রবলেম, জাস্ট চেঞ্জ দ্য সিস্টেম। সিস্টেম ঠিক করেন। সিস্টেম ঠিক করবে কে? সিস্টেম ঠিক করতে গেলে আপনার যে আয় হয় না,
যদি আপনি সিস্টেম ঠিকই করে ফেলেন আপনার তো কোনো আয়টাই হবে না, তখন সমস্যা আছে। হ্যাঁ, এইটা একটা বড় সমস্যা। তো উই আর ভেরি কারাপ্ট কান্ট্রি, অনেক কারাপ্ট আমরা, কি তাহলে করবো না। এখানে একটা কথা আমি আপনার কাছে মানে আসলে বলতে চাচ্ছি যে আপনি তাহলে আহ কি পরিবর্তন, ইতিবাচক কোনো পরিবর্তন দেখছেন না এই মুহূর্তে? গভর্নমেন্টের মধ্যে কোনো ধরনের পরিবর্তন? জি 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 না জি জি। না 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 না, পরিবর্তন করার মতন এই গভর্নমেন্ট না তো, বিকজ এই গভর্নমেন্টের ক্যাবিনেট যেটা আছে এর মধ্যে কোনো ডেপথ নাই, ক্যাপাসিটি নাই টু ব্রিং ইন চেঞ্জেস। প্রশ্নই ওঠে না। আপনি বাজেট দেখেন, আজ আপনি ফরেন মিনিস্ট্রি দেখেন, কালকে এই যে 2 দিন এই যে ওদের যে মিটিং হয়েছে, পার্লামেন্টারি কমিটির যে মিটিং হয়েছে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে শশী থারুর যেটা প্রেসাইড করেছে, সেখানে তারা বলছে যে গঙ্গা চুক্তি ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে, এইটা নিয়ে তো আমাদের আলাপ করা দরকার। দরকার তো আমার আলাপ করা, ওর আগে তো ওইটার একটা কমিটি আছে, কমিটি আসবে বসবে, তারপরে আপনি এটা নিয়ে এগোবেন। তো আমরা কি আলাপ করছি, উদ্যোগ নিচ্ছি? আমরা তো উদ্যোগ নিচ্ছি না। আমরা তো বলছি ইন্ডিয়াকে, আমি বড় পাওয়ার, বাংলাদেশ ইজ আ মাচ বিগার পাওয়ার দেন ইন্ডিয়া, আমার কাছে যা আছে ইন্ডিয়ার কাছে নাই। আমাদের অবস্থা, ওরা আচ্ছা বলেছে এই কমিটি মিটিং 2 দিন আগে, ওই 2 দিন জি আগে। আরো দেখেন আমরা কিভাবে জিনিসগুলি ইয়ে করি। ওইখানে যে লিখিত রেজলিউশন হয়েছে সেখানে বলা হয়েছে শেখ হাসিনার ব্যাপারে ওই ইয়ে যে আপনার এইটা নিয়ে কথা উঠেছিল, ওই এক্সট্রাডিশন, ওরা বলেছে আমরা এক্সামিন করতে, বিকজ এক্সট্রাডিশন তো হবে না, ওইটা আইনে কভার করে না ওই ট্রিটিতে। তারপরে তারা ওই বলেছে যে না না, আমরা তো শেখ হাসিনাকে পলিটিক্স করার জন্য, আরেক দেশে পলিটিক্স করার জন্য আমরা অনুমতি দিচ্ছি না। হ্যাঁ, এইটাকে তারা ট্রান্সলেট করেছে যে বাংলাদেশে। নো, ল্যাঙ্গুয়েজটা হলো এনাদার কান্ট্রি, আরেকটি দেশে। তো বাংলাদেশ ইজ নট আরেকটি দেশ ফর শেখ হাসিনা, ওইটা শেখ হাসিনার দেশ তো বাংলাদেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি মিস ইন্টারপ্রেট করুন, ওইখানে শব্দ হচ্ছে এনাদার কান্ট্রি তে পলিটিক্স করার জন্য, কিন্তু শেখ হাসিনার তো বাংলাদেশ ইজ হার কান্ট্রি, ইট ইজ নট এনাদার কান্ট্রি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এখানে আমরা সব পত্রিকা হেডলাইন করে দিয়েছি। হ্যাঁ, এসব বোগাস কথাবার্তা, মানে আমাদের তো বুঝ সুঝের খুব অভাব আছে। আই এম সরি টু সে দিস, বাট দিস ইজ হোয়াট ইট ইজ। ওদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে এনাদার কান্ট্রি, ইন্টারপ্রেট করেন এনাদার কান্ট্রি। শেখ হাসিনা, বাংলাদেশ কি শেখ হাসিনার কান্ট্রি না? সে কি নেপালে গিয়ে হস্তক্ষেপ করবে? নো, ইটস এ ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ দে হ্যাভ ইউজ, যে ওরা ডাইরেক্ট না বলে যে শেখ হাসিনা তো করতেই পারে, এই জন্য এনাদার কান্ট্রি। অ্যানাদার কান্ট্রিটা কি শেখ হাসিনার জন্য অ্যানাদার কান্ট্রি, নাকি হোস্ট কান্ট্রির জন্য অ্যানাদার? ইট ক্যান বি এনি আদার কান্ট্রি এক্সেপ্ট বাংলাদেশ। বাংলাদেশ, বিকজ শেখ হাসিনার কান্ট্রি তো বাংলাদেশ। শেখ হাসিনা তো অ্যানাউন্স করেছে আই এম গোয়িং ব্যাক টু বাংলাদেশ। শেখ হাসিনা তো আর ইন্ডিয়াতে কি মনে হয়, কি মনে হয় শেখ হাসিনার এই যে অ্যানাউন্সমেন্ট, এটা কি পলিটিক্যাল, নাকি আপনি মনে করেন যে শি ইজ গোয়িং টু কাম, সে আসবে। দিস ইজ নট এ পলিটিক্যাল স্ট্যান্ডবাজি যেটা আইসিটির ইয়ে বা এরা যেটা বলছে। নো নো নো, শি ইজ গোয়িং টু কাম, দিস ইজ এ স্টেটমেন্ট দ্যাট শি ইজ মেড। এবং এমনও হতে পারে যে ডিসেম্বরের আগেও চলে আসতে পারে, এমনও হতে পারে যে উনি 16ই ডিসেম্বর বলেছেন, হয়তো 16ই ডিসেম্বরে উনি আসতে পারেন, বিকজ 16ই ডিসেম্বর তো বাংলাদেশের লিবারেশন ডে, তাই না? জি লিবারেশন ডে না? তো মেবি শি থিংস দ্যাট আমি ডিসেম্বরে যাব, 16ই ডিসেম্বরে যাব, বাংলাদেশকে লিবারেট করব। হয়তো ডিসেম্বরের এই ডেটস এটা খেয়াল রাখতে হবে। দিস কুড বি আর পলিটিক্যাল ইয়ে, যে 16ই ডিসেম্বরে যাব, যেদিন বাংলাদেশ লিবারেট হয়েছে আমি আবার বাংলাদেশকে লিবারেট করব। জুলাই উনি যদি আসেন তাহলে আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি যে উনি আসছেন, তাহলে তার আফটার এফেক্ট কি হতে পারে দেশে? আচ্ছা শুনেন, শেখ হাসিনার অনেক, এখানে আওয়ামী লীগের তো অনেক লোক আছে, এখানে মুক্তিযুদ্ধ
পক্ষে লোক আছে, এবং ইন্ডিয়াও সেদিন যে মিটিং করেছে তাদেরও কথা হচ্ছে দ্যাট দে উইল সাপোর্ট মুক্তিযুদ্ধ, এবং ওই যে আমাদের যে লিবারেশন ওয়ারের যেসব ডিক্লারেশন আছে ওইগুলি সাপোর্ট করবে। সো এই জিনিসগুলি যে তারা এফার্ম করছে, এমনি তো করছে না। এই জন্যই আমি বলি দ্যাট গভর্নমেন্ট বাংলাদেশের জন্য ভালো হবে যদি গভর্নমেন্ট নিজে ইন্ডিয়ার সাথে কথা বলে যে উনি আসতে চান, তো উনার সাথে ইন্ডিয়া কথা বলবে, বাংলাদেশ কথা বলবে, বলে কিভাবে আসবেন। বিকজ উনার আশা তো ইজ নট দ্যাট মোহসিন রশিদ প্লেনে উঠলো আর চলে আসলো, এত সোজা না তো। আপনি তো উনাকে C-130-তে চার্টার্ড প্লেনে নিয়ে গিয়ে প্রাইম মিনিস্টার হিসাবে রেখে এসেছেন। উনাকে ইন্ডিয়ান ইউনিয়ন গভর্নমেন্ট উনাকে প্রাইম মিনিস্টার হিসাবে রিসিভ করেছে, সেখানে একজন মন্ত্রী রিসিভ করেছে। এই জিনিসগুলি তো খেয়াল রাখতে হবে। ওনার সিকিউরিটি কে দেবে? শেখ হাসিনা কি বাংলাদেশ আর্মিকে বা বাংলাদেশ ইসেকে কি উনি বিশ্বাস করে যে এরা সিকিউরিটি দিতে পারবে? যারা তখন দেয় নাই, কনস্পিরেসি করেছে, ওরা কি পারবে? তাহলে সিকিউরিটি কিভাবে প্রোভাইড করা হবে? কি এখানে কোনো ইন্টারন্যাশনাল ফোর্স ওনাকে সিকিউরিটি প্রোভাইড করবে, না দ্য ইন্ডিয়ানস উইল প্রোভাইড হার সিকিউরিটি? উনি আসলে কিভাবে আসবেন? প্লেনে আসবেন না বর্ডার দিয়ে আসবেন? একটা দুইটা কথা না তো, অনেক কিছু কনসিডারেশনে এনে জিনিসটা হবে। সো এইটা যে এরা যে মনে করছে, এই জন্য আমি বলি প্লিজ টক টু দ্য ইন্ডিয়ান, টক টু শেখ হাসিনা, দেখেন কিভাবে আসবে উনি। যদি অনেক লোক যদি হয়ে যায় তো একটা সুনামির মতন রেভলিউশন হয়ে যাবে দেশে। আমি জানি না যারা এই অফিস হোল্ডার্স আছে তারা কি অফিস করতে পারবেন কি না, না কি হবে যদি জুলাইতে এত কম ইসে যদি হয়, এখানে তো বিরাট কিছু হয়ে যাবে। আবার শেখ হাসিনা কি ধরনের নির্দেশ দেন ওনার লোকজনকে যে কিভাবে তোমরা আসবা, কোথায় তুমি আসবা, কি নিয়ে আসবা, সাথে কি থাকবে আমাকে প্রোটেক্ট করার জন্য। তারপরে উনি নির্দেশ এইটাও তো দিতে পারেন যে পুলিশকে নির্দেশ দিতে পারেন, আমলাকে নির্দেশ দিতে পারেন যে তোমরা অমুক অমুক জিনিস মানবে না, তোমরা এইভাবে করবা। সর্ট অফ ডিসওবিডিয়েন্স, সিভিল ডিসওবিডিয়েন্সের কলও দিতে পারেন। আমি জানি না, আমি বেশি বললে আবার মনে করবে যে আমি হিন্টস দিচ্ছি। নো নো নো, আই এম নট গিভিং এনি হিন্ট, আমি বেশি বলতে চাই না। বাট অনেক কনসিডারেশনস আছে শেখ হাসিনার আশা, আমরা আশা। মানে আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্নটা করতে যাচ্ছি আপনাকে। আপনি নিজে একজন আইনজীবী এবং আইনের বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো বুঝেন, কিন্তু আমরা দেখলাম মাঝখানে হিউম্যান রাইটস ওয়াচ তারা একটা বিবৃতিতে তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে, এবং তারা সেখানে বলেছে যে আমাদের যে আইসিটি আছে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, তাদের বিচারের মানদণ্ড নিয়ে তারা প্রশ্ন করেছে। তো এই যে মানদণ্ড নিয়ে প্রশ্ন তোলাটা আমরা আগেও দেখেছি, কিন্তু আগে যখন শেখ হাসিনার আমলে যখন আইসিটি ছিল তখনও এই মানদণ্ড নিয়ে প্রশ্ন উঠেছিল। আপনি আসলে কি আপনার কাছে কি মনে হয়, এটা আসলে কি? আমি তো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যে ইলিগাল, আনকনস্টিটিউশনাল, এটা নিয়ে রিট করেছি, আমাকে তারা হারিয়ে দিয়েছে। আমি এখানে বলেছি, কোর্টে বলেছি যে দেখেন আমাকে হারায় দেন, কোনো অসুবিধা নাই, আমি না হয় আপিল করব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকে যিনারা আছেন ওনাদের বিরুদ্ধেও যদি আমি ব্যবহার করি চেঞ্জ করে, অ্যামেন্ডমেন্ট করে, তাহলে কি হবে? নাও কামিং ব্যাক টু ইট, আমেরিকান অ্যাম্বাসেডর ছিল একজন, সে এখানে মিস্টার র্যাপ না কি নাম ছিল, উনি এখানে এসে তখন শেখ হাসিনার সময় এসে বলেছেন পদ্ধতি ঠিক না, এটা ঠিক হচ্ছে না। হিউম্যান রাইটস ওয়াচ সবাই বলেছে, সবাই, অল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তখনও বলেছে, এখনো বলছে। কেন? আমি বলি আপনাকে, এইটা করা হয়েছিল একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। এই আইসিটি দেখেন 5ই জুলাই না 15 জুলাই সংবিধানের প্রথম এমেন্ডমেন্টটা আসে। এমেন্ডমেন্ট দিয়ে 47(3) অ্যাড করা হয় আর্টিকেল, যেখানে বলা হয় যে এরকম বিচার হবে, এটা কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, ট্রাইব্যুনাল হবে, ট্রাইব্যুনাল কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। তার 5 দিন পর একটি ট্রাইব্যুনাল সৃষ্টি করা হয়। কবে? 73-এ। আমরা 73-এ এইটা হওয়ার আগে
আমরা 73-এ দিল্লিতে এগ্রিমেন্ট করে আমরা 90,000 POWs দেরকে পাঠিয়ে দিলাম পাকিস্তানে, রেখে দিলাম 195, 195। এবং যদি আপনি প্রিএম্বল দেখেন এই আইনের, ওইখানে ওই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের সাথে লিঙ্ক করা আছে, মিনিং যে এটা 195 যেটা রেখে দিয়েছে ওদের জন্য। আমরা 1974-এ দিল্লি এগ্রিমেন্ট করে ওদেরকে বললাম যে তোমাদেরকে আমরা মাফ করে দিলাম, ক্লেমেন্সি দিয়ে দিলাম, যাও চলে যাও, সবাইকে ছেড়ে দিলাম, আর এটার কোনো কার্যকারিতা রইল না আইসিটির। তো আমরা এইটাকে অপব্যবহার করে আসতেছি এখন। আচ্ছা, এই যে মেজর যাকে অ্যারেস্ট করা হয়েছে ওই জিয়াউর রহমানকে গুলি মারার জন্য, যে ডেজার্টার হিসাবে তার ট্রায়াল চলছে, ওর কি দরকার? ওর আইসিটিতে কি করছে সে যে ওকে আইসিটিতে নিলেন? ফরওয়ার্ড এই যে যাকে ইচ্ছা আপনি একে কেন আইসিটিতে নিলেন? এই লতিফ সিদ্দিকীকে ফরওয়ার্ড ডিড ইউ টেক? লতিফ সিদ্দিকী তো ক্যাবিনেটেও ছিল না, কোনো কিছুই করে নাই, কেন নিলেন লতিফ সিদ্দিকীকে বলেন? এইসব ফাইজলামি করার একটা লিমিট আছে, বুঝছেন? আমরা লিমিটের বাইরে চলে যাচ্ছি একদম। কাজে এইটার একটা রিপারকাশন তো আছেই, ওইটা হবে, আমাদেরকে ফেস করতে হবে। আমরা যারা নিরহ নাগরিক, আমাদের জন্য অসুবিধা হবে। ইট ইজ ইললিগাল, আনকনস্টিটিউশনাল আইসিটি। জি, আমি হারি বা ধন্যবাদ। জি, আপনি কি বলছিলেন? আপনি শেষ করেন। আমি বললাম যে আমি হারি বা জিতি, আমি তো চ্যালেঞ্জ করছি সবাইকে বাঁচানোর জন্য, দেশকে ঠিক রাখার জন্য। দেখেন 106 করলাম, হ্যাঁ 106 রেকর্ডে নাই, সুপ্রিম কোর্টের কাছে নাই এটা, হ্যাঁ হারাই দিল, অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত হারাই দিল, রিভিউ করে ছেড়ে দেব, কোন সময় সুযোগ হলে এইগুলি আবার ঘাটাঘাটি হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মহসিন রশিদ। প্রিয় দর্শক, আপনারা অ্যাডভোকেট মহসিন রশিদের বক্তব্য শুনলেন। একটা বিষয় কিন্তু আমি